আমরা এর আগের পর্বে দুটো প্রশ্নে একটুখানি ক্যালকুলেশনে কনফিউশনে পড়েছিলাম, কিন্তু আমাদের ক্যালকুলেশন যা করেছিলাম সেটা ঠিকই ছিল। √6 বেরিয়েছিল আমার এই প্রশ্নটার আনসার, ঠিক আছে। অ্যাক্সেলারেশন বেরিয়েছিল √6, তার উত্তর হবে 2.449, 2.5। এক্ষেত্রে ওয়েট ক্যালকুলেট করতে হবে না। আচ্ছা, আরেকটা এই প্রশ্নটাতেও হয়েছিল, এইচ ইকুয়ালস টু এই জিনিসটা বেরিয়েছিল, তার ভ্যালু অলমোস্ট আমরা 80 সেন্টিমিটার দেখিয়েছিলাম, অ্যাকচুয়াল ভ্যালু হবে 0.76, তো অলমোস্ট 80, তো 80 সেন্টিমিটার ইটস দ্য রাইট অপশন হিয়ার। আচ্ছা, এবার নেক্সট পর্বে দেখা যাক। ইন দ্য ফিগার শোন বিলো ফাইন্ড দ্য রেশিও অফ টেন্সেস ইন দ্য স্ট্রিংস T1 অ্যান্ড T2। তাহলে প্রথম 1 কেজির ওপরে দেখে নেওয়া যাক। 1 কেজি ব্লকের ওপরে, 1 কেজি ব্লকের ওপরে নিচের দিকে ওয়েট পড়ছে 1 × 10, মানে 10 নিউটন। ওপর দিকে হচ্ছে T2, তাহলে T2 হচ্ছে 10 নিউটন। এখানে কিছু বলা নেই, তাহলে ধরে নেওয়া হচ্ছে এই দুটো ব্লকই ইকুইলিব্রিয়াম পজিশনে রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে। আচ্ছা, দেন 3 নম্বর 3 কেজি ব্লকের জন্য আমরা দেখতে পারি 3 কেজি ব্লকের জন্য নিচের দিকে 30 নিউটন, নিচের দিকে পড়ছে T2। আচ্ছা, ব্লক থেকে টেনশন হচ্ছে ব্লক থেকে আউটওয়ার্ডস, তাহলে T2, এই T2 এর ভ্যালু বের করেছি 10, আর ওপর দিক T1, সো T1 উইল বি ইকুয়ালস টু 40 নিউটন। তাহলে T1 40, T2 হচ্ছে 10, তাহলে কি বলেছে T1 বাই T2 তার ভ্যালু হবে 4। এইগুলো খেয়াল রেখো, T1 বাই T2 বলেছে 4, 1/4 করলে চলবে না। দেন এটা খুব সহজ অঙ্ক। ইন হুইচ অফ দ্য ফলোয়িং সার্কিটস দ্য ডায়োডস ইজ ইন রিভার্স বায়াস। তাহলে আমি এর আগেই বলেছি, যদি এরকম আমার ডায়োড দেওয়া থাকে তাহলে এটা পি সাইড, এন সাইড। পি সাইডকে হাই ভোল্টেজ রাখতে হবে, এন সাইডকে লো ভোল্টেজ রাখতে হবে ফর ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে উল্টো কেস হবে, সেক্ষেত্রে পি সাইড থাকবে আমার লো ভোল্টেজে এবং এন সাইড থাকবে হাই ভোল্টেজে। তাহলে এখানে কোনটা হাই কোনটা লো দেখে নেওয়া যাক। এটা এদিকটা লো, এদিকটাকে আমাকে লো রাখতে হবে, এই বরাবর হাই রাখতে হবে। তাহলে এই দিকটা লো রয়েছে, এখানটা হাই রয়েছে, 2 ইজ লেস দ্যান 5, তাহলে এই হচ্ছে রাইট অপশান। আর দেখে নেওয়া যাক 0 হাই 0, দেখো এদিকটা 0 ভোল্ট আছে, এখানে মাইনাস রয়েছে, তো 0 হচ্ছে হাই ভোল্টেজ, এটা হচ্ছে লো ভোল্টেজ, এটা হাই ভোল্ট, এটা লো ভোল্ট, সো এটা ফরওয়ার্ড বায়াসে আছে, রিভার্সে নেই। প্রথমটা রিভার্স বায়াসে আছে, সেটাই বের করতে হবে। দেন 2 ইজ গ্রেটার দ্যান 1, সো এটাও ফরওয়ার্ড বায়াসে রয়েছে। অ্যান্ড 0.5 ইজ গ্রেটার দ্যান গ্রাউন্ড, মানে হচ্ছে 0 ভোল্ট, তো এটাও হাই ভোল্ট, লো ভোল্ট, সো এটাও ফরওয়ার্ড বায়াসে আছে। সো অপশান এ ইজ দ্য রাইট অপশান। কোনটা রিভার্স বায়াসে আছে জিজ্ঞাসা করেছে। নেক্সট, two masses m1 and m2 are having same kinetic energy, find the ratio of their linear momentum। এরকম অঙ্ক প্রচুর দিচ্ছে আজকাল, তাহলে তার জন্য আমরা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখার চেষ্টা করব। খুব ভালো করে দেখো, কে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv²। একে লেখা যায় এরকমভাবে, হাফ, নিচে আমি ওপর নিচে একটা করে m গুণ করলাম, তাহলে ওপরে নিচে 2m, উপরে থাকবে m²v²। এবার mv হচ্ছে আমার মোমেন্টাম, তাহলে মোমেন্টামকে পি দিয়ে লিখলাম, p² ডিভাইডেড বাই 2m। তাহলে দুটো ফর্মুলা মনে রাখতে হবে, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু p² বাই 2m, এবং এখান থেকে পাচ্ছি পি, তার মোমেন্টামের যে ভ্যালু, তার ম্যাগনিটিউড, তার ভ্যালু হচ্ছে √2mk। এবার এখানে কি বলা আছে, কাইনেটিক এনার্জি সেম, লিনিয়ার মোমেন্টামের রেশিও বের করতে হবে। সো p1 বাই p2 ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি সেম, 2m1k ডিভাইডেড বাই দ্বিতীয়টার জন্য m2, কাইনেটিক এনার্জি সেম আছে, সো √m1 বাই m2। এটা মুখে মুখে করে নেওয়া যায়। m1 m2 হচ্ছে 4 আর 25, 4 আর 25, তাদের √ করতে গেলে 2/5। তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অপশান। দেন এটাও সহজ কোয়েশ্চেন, আ ওয়ার অফ লেন্থ L, রেজিস্ট্যান্স R ইজ ডিভাইডেড ইন্টু 5 সেগমেন্টস অ্যান্ড দেন আর জয়েন্ট প্যারালালি উইথ ইচ আদার। তাহলে একটা আমরা দেখেছি রেজিস্ট্যান্সের সঙ্গে লেন্থের সম্পর্ক কি, রেজিস্ট্যান্সকে লেখা যায় ρL/A। যদি কোনো মেটেরিয়ালের জন্য রো সেম হয়, সেম মেটেরিয়ালের রো সেম হবে। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হয়, তাহলে মানে ইউনিফর্ম হয়, অর্থাৎ কনস্ট্যান্ট হয়, তাহলে আর ভ্যারিজেস L। তাহলে যদি একটা বড় রেজিস্ট্যান্স যখন ছিল, তার রেজিস্ট্যান্স হচ্ছে আর, আর তার লেন্থ হচ্ছে L। একে 5টা ইকুয়াল ভাগ কাটা গেল, তাহলে প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ হবে L/5।
তার জন্য তার করেসপন্ডিং রেজিস্ট্যান্স কত হবে R/5, আর এর জন্য L, তাহলে L/5 এর জন্য R/5, যেহেতু আর আর এর সমানুপাতিক। এবার এরকম 5টা R/5কে আমরা প্যারালালে রেখেছি, ঠিক আছে, এরকম 5টা রেখেছি, প্রত্যেকটার হচ্ছে R/5, তাহলে বুঝতেই পারছো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে, যদি n-খানা রেজিস্ট্যান্স রাখতাম তাহলে R/n হতো, এক্ষেত্রে যদি R রেজিস্ট্যান্সের, আমরা ভালো করে বলে দিই, R রেজিস্ট্যান্সের প্রত্যেকটা R রেজিস্ট্যান্সের এরকম রেজিস্টারকে যদি আমরা প্যারালালে রাখতাম এবং n সংখ্যক থাকতো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হতো R/n। এক্ষেত্রে R এর জায়গায় R/5 এবং n এর জায়গায় 5 আছে, তাহলে R/25, ঠিক আছে। A block of 1000 kg, এটাও সহজ অঙ্ক, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনের সম্ভবত। A block of 1000 kg is moving with velocity 6 meter per second on a smooth surface and suddenly মানে হচ্ছে এমনভাবে যাতে তার মধ্যে কোনো এক্সটার্নাল ফোর্স না হয়, শুধুমাত্র মোমেন্টামের চেঞ্জ হয়। সাডেনলি কথার মানে হচ্ছে এখানে যা ফোর্স দেওয়া হয়েছে দ্যাট ইজ ইম্পালসিভ ফোর্স, তার মানে হচ্ছে ফোর্সটা খুব সামান্য সময়ের জন্য কাজ করেছে। তাহলে এক্ষেত্রে ফোর্স কী করবে, এক্ষেত্রে ফোর্সটা চেঞ্জ ইন মোমেন্টাম ঘটাবে। ফোর্স খুব কম টাইমের জন্য এসছে এবং সেটা চেঞ্জ ইন মোমেন্টাম ঘটাবে। আচ্ছা, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় এরকম কোয়েশ্চেনের ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্সকে শূন্য ধরে নেওয়া যায়, অন্তত ভেলোসিটির ডিরেকশন, ইন ডিরেকশন অফ ভেলোসিটি কোনো এক্সটার্নাল ফোর্স নেই। কি বলেছে, এত ভেলোসিটি অন এ স্মুথ সারফেস অ্যান্ড সাডেনলি আ ব্লক অফ 200 kg, এরকম একটু অঙ্ক এর আগেই দেখলাম, সেখানে কাইনেটিক এনার্জি বের করতে বলছিল। 200 kg ইজ প্লেসড অন ইট অ্যান্ড ইট গেটস স্ট্রাক, তার মানে হচ্ছে এখানে কোন ধরনের কলিশন হয়েছে, ইনইলাস্টিক কলিশন হয়েছে। ফাইন্ড দ্য নিউ ভেলোসিটি অফ দ্য সিস্টেম, খুব সহজ। তাহলে এক্সটার্নাল ফোর্স শূন্য, তাহলে আমরা লিনিয়ার মোমেন্টামকে কনসার্ভ করবো, অর্থাৎ মোমেন্টামের চেঞ্জ হচ্ছে শূন্য, তার অর্থ হচ্ছে কি বলছি, এক মিনিট দাঁড়াও, লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন হয়েছে, তাহলে ফাইনাল মোমেন্টাম ইকুয়ালস টু, এরকম করে লিখি, ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। এখানে আমরা কি করছি, লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, দেখা যাক প্রথমে ব্লকটার মধ্যে মুভিং উইথ 6 মিটার পার সেকেন্ড, তাহলে 1000 × 6 ইকুয়ালস টু কী করব, তারপরে 200 কেজির ব্লক। আচ্ছা, এই সময় প্রথম ব্লকটার ক্ষেত্রে প্রথম ব্লকটার জন্য 1000 মাস, এটা হচ্ছে ভেলোসিটি। দ্বিতীয় ব্লকটা কিছু বলা নেই, সুতরাং বলতে পারো যে দ্বিতীয় ব্লকটা স্থির অবস্থায় ছিল, 200 × 0। ফাইনালি দুটো ব্লক একে অন্যের সঙ্গে স্টাক হয়ে গেল, তাহলে টোটাল মাস দাঁড়ালো 1200 ইন্টু নতুন ভেলোসিটি দাঁড়াবে v। সো উই ক্যান গেট v ইকুয়ালস টু 1000 × 6 ডিভাইডেড বাই 1200, 200, so this is 5 মিটার পার সেকেন্ড। অনেকে ভুল কী করে, এখানে এনার্জি কনজারভেশন অর্থাৎ মেকানিক্যাল এনার্জির কনজারভেশন লাগিয়ে নেয়। তাতে ভুল কোথায় হয়, যখন একটা ব্লকের ওপর আরেকটা ব্লক এসে পড়ছে, এভাবে সাডেনলি এসে পড়ছে, তখন এখানে কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি লস হয়, এদের মধ্যে ইন্টারনাল ফোর্স কাজ করে এবং তার জন্য কিছু পরিমাণে এনার্জি লস হয়। সুতরাং এক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি কনজারভেশন অর্থাৎ ই ইনিশিয়াল ইকুয়ালস টু ই ফাইনাল এভাবে লাগানো যাবে না, কারণ এখানে যে পরিমাণ এনার্জি লস হয়েছে তাকেও অ্যাকাউন্ট ফর করতে হবে। তাহলে এক্ষেত্রে লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম লাগিয়ে নিয়ে আমি অঙ্কগুলো করব। আচ্ছা, দেন 22 নম্বর, if the diameter of the earth becomes half, keeping the mass to be constant, then the acceleration due to gravity at surface of earth, এর অঙ্ক একটু আগেই করলাম। g ইকুয়ালস টু, আমি কি বলেছি, আর্থের সারফেসে gm ডিভাইডেড বাই r স্কোয়ার, যেখানে r হচ্ছে আর্থের রেডিয়াস। আচ্ছা, এটাকে ডায়ামিটারের সাপেক্ষে লিখে নেওয়া যায়, gm ডায়ামিটারের অর্ধেক হচ্ছে রেডিয়াস হয়, ডায়ামিটার মানে ব্যাস, তাহলে এটাকে লেখা যায় 4gm/d স্কোয়ার। ডাইরেক্টলি করতে পারো, আমরা বোঝার সুবিধার জন্য একদম ভেঙে করছি। তাহলে এবারে বলেছে কি, ডায়ামিটার বিকামস হাফ কিন্তু মাস টু বি কনস্ট্যান্ট, তাহলে মাস কনস্ট্যান্ট হচ্ছে ডায়ামিটার হাফ হয়ে যাচ্ছে, তাহলে জি ড্যাশের ভ্যালু কী রকম দাঁড়াবে, 4gm, এবার ডায়ামিটারটা হাফ হয়ে গিয়েছে,
সো d/2 তার হোল স্কোয়ার। তাহলে কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে আমার, 1 মিনিট দাঁড়াও। ডায়ামিটার বিকামস, আচ্ছা ডায়ামিটার বিকামস হাফ, তার মানে এখানে ঠিকই আছে, অসুবিধা নেই। 4, হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে ওপরে 4 চলে গেল, 4 × 4gm/d²। ঠিক আছে, তাহলে এইটুকুনি হচ্ছে আমার কি বের করেছে, এটাই হচ্ছে আমার জি এর ভ্যালু, জি অন সারফেস। তাহলে দিস ইজ 4 g। তাহলে জি ড্যাশের ভ্যালু দাঁড়ালো 4 g। তাহলে কত টাইম হলো, 4 টাইমস বেড়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে কেন আমার কনফিউশনটা হয়েছিল, এটাকে ডাইরেক্টলি করা যায়। ডায়ামিটার যদি হাফ হয়ে যায় তাহলে রেডিয়াস কীরকম হবে, ডায়ামিটার হচ্ছে রেডিয়াসের দ্বিগুণ, ডায়ামিটার হাফ হয়ে যাবে মানে রেডিয়াসও হাফ হয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে এখান থেকেও বলে দেওয়া যায় রেডিয়াস হাফ হয়ে গেল, তাহলে এখান থেকে ডাইরেক্ট করে দেওয়া যেত যে জি ড্যাশ হচ্ছে gm r/2 তার হোল স্কোয়ার। তাহলে 4gm/r², এটাই হচ্ছে আমার জি এর ভ্যালু। ঠিক আছে, এখানে কনফিউশন হয়েছিল কারণ ওপরে 4 নিয়েছিলাম, সেই জন্য মনে হচ্ছিল 16 গুণ হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এটাও সহজ প্রশ্ন ছিল। এরপর এই প্রশ্নটা, এখানে এটা এদিকে সরে গিয়েছে কেন, এক মিনিট দাও, মোছা যাক। এই প্রশ্নে একটা মিটার ব্রিজের প্রশ্ন দিয়েছে। মিটার ব্রিজ সার্কিট, in a given meter bridge circuit the null point is found at 60 cm from end A। এখান A পয়েন্ট থেকে 60 সেন্টিমিটার, আমি এখানে লিখে রেখেছি, A পয়েন্ট থেকে 60 সেন্টিমিটারে নাল পয়েন্ট পাওয়া গিয়েছে। আননোন রেজিস্ট্যান্স S এর ভ্যালু বের করতে হবে। এবার মিটার ব্রিজে এই সম্পূর্ণ AB এর দূরত্ব, AB এর লেন্থ হচ্ছে 1 মিটার, তাহলে এটা 60 সেন্টিমিটার হলে বাকিটা হবে NB হচ্ছে এন হচ্ছে নাল পয়েন্ট, এখানে নাল পয়েন্ট পাওয়া গিয়েছে, এনবি হচ্ছে 40 সেন্টিমিটার। এবার এখানে তোমরা বুঝতে পারছো নাল পয়েন্ট পাওয়া মানে হচ্ছে এক্ষেত্রে ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তাহলে যে লোড সাইড পাওয়া যায় তার দুই প্রান্ত আমরা সমানুপাতের রিলেশন লাগাবো, অর্থাৎ S/, কীরকম করে পাওয়া যায়, এটা হচ্ছে আমার ব্যালেন্স হুইস্টন ব্রিজ এরকমভাবে থাকে। ওটাই আমি ছবি এঁকে রেখেছিলাম, ওটা মুছে গিয়েছে, যাই হোক। তাহলে এখানে গ্যালভানোমিটার থাকে, যখন ব্যালেন্স পয়েন্ট পাওয়া যায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট শূন্য হয়ে যায়, তাহলে R1, এটা R2, R3, R4, তাহলে R1/R2 = R3/R4। অনেক বইতে হয়তো এই R2 এর জায়গায় R3 দেওয়া থাকে, তো আমাকে দেখে নিতে হবে যে লোড পড়বে গ্যালভানোমিটারের দুই পারে R1/R2 আর এই পারে R3/R4, এইভাবে। তাহলে এক্ষেত্রে আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট কি আমরা একটু আগে বলেছিলাম যে R = ρl/a, এল আর এ যদি ইউনিফর্ম হয় সেম মেটেরিয়ালের জন্য, যেমন এই মিটার ব্রিজের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, মেটেরিয়াল সেম, তো রো সমান হবে, তাহলে R ভ্যারিজ এল হবে। তাহলে বলতে পারি যে R1/R2 যদি দুটো রেজিস্ট্যান্স হতো, দ্যাট উইল বি L1/L2। তাহলে এক্ষেত্রে কী পেয়েছি, L1 L2 60 আর 40, তাহলে 60/40। তাহলে যদি আমরা R1কে 60R ধরে নিতে পারি, তাহলে R2কে আমরা 40R ধরে নিতে পারি। আর হচ্ছে একটা যে কোনো কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে হুইস্টন ব্রিজের ইকুয়েশন কী লিখতে পারি, ব্যালেন্স হুইস্টন ব্রিজের ইকুয়েশন S/60R = 60/40R। So R cancel out, 0 cancel out, S = 6 × 60/4। সো আনসার দাঁড়াবে 90। ঠিক আছে, 15/90। ঠিক আছে, এটাও সহজ কোয়েশ্চেন ছিল একদম, মিটার ব্রিজের প্রশ্ন। এগুলো সব সোর্স সুইচ দেওয়া রয়েছে, এটা কিন্তু সুইচের সিম্বল, হ্যাঁ সোর্স সুইচ, এগুলো কিছু এদের কোনো কাজ নেই এখানে। এবার এই অঙ্কটা কিচ্ছু না, কেবলমাত্র ক্যালকুলেশন। এই অঙ্কটার খুব বড়, মানে একটু লম্বা ক্যালকুলেশন আছে, এটা সম্ভবত যেই মেইনসের কোয়েশ্চেন, সেই জন্য। পার্টিকেল হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি, ইউ এর ভ্যালু দেওয়া রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি phi/, দেন ইজ অ্যাট অরিজিন অ্যাট দিস ইনস্ট্যান্ট, তাহলে ইনিশিয়ালি সেটা অরিজিনে ছিল x এবং y, তাহলে আর এর ভ্যালু এরকম করে লিখে দিই।
আর আর মানে হচ্ছে এক্স কমা ওয়াই, টি ইকুয়ালস টু 0-তে এটা ছিল 0-তে। দেন ইটস অ্যাক্সিলারেশন ইজ গিভেন অ্যাজ, অ্যাক্সিলারেশন ভেক্টরের ভ্যালু দেওয়া রয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ এত মিটার পার সেকেন্ড, যাই হোক। ওয়েন পার্টিকলস এক্স কোঅর্ডিনেট ইজ অ্যাট 16 ইউনিটস, তাহলে এক্স কোঅর্ডিনেট 16 ইউনিটের অর্থ হচ্ছে প্রথমে এক্স কোঅর্ডিনেট কত ছিল, এক্স টি ইকুয়াল টু 0-তে ছিল 0 পয়েন্টে, তারপরে ফাইনালি কততে এলো, ধরা যাক টি টাইম পরে 16 ইউনিটস, ঠিক আছে। তাহলে এস অ্যাক্সিস বরাবর সরণ কত হলো, দ্যাট ইজ 16i ক্যাপ ইউনিট, ওকে। তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইউ পেলাম, অ্যাক্সিলারেশন দেওয়া রয়েছে, সরণ পেলাম, তাহলে টাইম ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা এক্স অ্যাক্সিস বরাবর বসাবো, তাহলে অ্যালং এক্স সরণ হচ্ছে 16 ইকুয়ালস টু ইউ এর ভ্যালু হচ্ছে 5, টি এর ভ্যালু হচ্ছে 3 প্লাস হাফ 3t স্কোয়ার। এবার এখানে ক্যালকুলেট করতে হবে টি এর ভ্যালু, এটা একটুখানি লম্বা হয়ে যায়, প্লাস 10t মাইনাস 32 ইকুয়ালস টু 0, তাহলে এটা হবে 32কে ভাঙা যায় 16 ইন্টু 2, আর 2 আর 3 হয় 6, 16 থেকে 6 বিয়োগ করলে 10, তাহলে প্লাস 16t মাইনাস 6t মাইনাস 32 ইকুয়ালস টু 0। যদি এটা মাথায় না থাকে এখান থেকে সিদ্ধাচার্য লাগিয়ে দিও, ঠিক আছে। টি এর ভ্যালু ডাইরেক্টলি বেরিয়ে যাবে, তাহলে কত বেরোচ্ছে এখান থেকে, টি কমন নিলাম 3t প্লাস 16, এটা তো কোনো কাজ নেই, এখানে টি এর ভ্যালু নেগেটিভ বেরোবে, মাইনাস 2t প্লাস 16, সরি 3t প্লাস 16 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে উৎপাদক পেলাম t মাইনাস 2 আর 3t প্লাস 16 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে তো টি এর ভ্যালু মাইনাস 16/3 নেগেটিভ চলে আসবে, তাহলে টি এর ভ্যালু দাঁড়াচ্ছে 2, তাহলে 2 সেকেন্ড পরে এই ব্যাপারটা হয়েছে। এবার কি বলেছে কোয়েশ্চেনে, দেন ইটস স্পিড মানে টি সেকেন্ড পরে স্পিড, তাহলে ইউ এর ভ্যালু আমরা একবারে লিখছি, ভেলোসিটি ভেক্টর অ্যাট টি ইকুয়ালস টু 2-তে কত ইউ প্লাস এটি, আমরা এখানে ইউজ করবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 5 প্লাস 2 ইন্টু অ্যাক্সিলারেশন হলো 3 এত আই ক্যাপ, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া নেই, তাহলে অ্যাক্সিলারেশন ইন্টু টাইম হবে 4 ইন্টু টি j cap, so this is 5 plus 6 11 i cap plus 8 j cap, ঠিক আছে। তাহলে স্পিড বের করতে বলেছে, তো স্পিড হচ্ছে আন্ডার রুট অফ 11 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, মানে আন্ডার রুট অফ 121 প্লাস 64, দ্যাট ইজ আন্ডার রুট অফ 185 এত ইউনিটস, তাহলে আন্ডার রুট অফ 185 ইউনিটস। এখানে কেবলমাত্র ক্যালকুলেশনটা বড়, এই অঙ্কটা তোমরা সিদ্ধাচার্য উপপাদ্যের মাধ্যমে টি এর ভ্যালু বের করে দেখো, বেশ বড় চলে আসবে, 32 সাম 10 স্কোয়ার মাইনাস সামথিং চলে আসবে, বেশ বড় চলে আসবে। তো ঠিক আছে, এটা ক্যালকুলেশনের অঙ্ক ছিল, আর কিচ্ছু না। আচ্ছা, এই অঙ্কগুলো আমরা যদি এমনি সলভ করি তাহলে অনেক বড় হয়ে যেত, কিন্তু এই অঙ্কটা অপশান এইরকম কোয়েশ্চেন এন্ট্রান্সে করার কারণই হলো মানুষ মানে অ্যাসপিরেন্টের কমন সেন্স বিচার করতে চায়, দেখছি কেমন করে, কারণ এমনিভাবে করতে গেলে অঙ্কটা অনেক লম্বা হয়ে যায়, অপশান দেখে নিয়ে অনেক সহজভাবে করা যায়। পার্টিকেল পারফর্মিং SHM অ্যাকর্ডিং টু এরকমভাবে, তাহলে এটা কেমনভাবে মিন পজিশান থেকে পজিটিভ ডিরেকশানে SHM পারফর্ম করছে। কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর স্পিড বের করতে বলেছে এক্স ইকুয়ালস টু a/2। এবার দেখো এখানে অনেকগুলো অপশান আছে, প্রত্যেকটা আলাদা করে বের করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমরা একবার অপশানগুলো চেক করব। অপশানে রয়েছে কেই, দেখো ভ্যালু একটা আছে k²/8, এটা আবার রিপিট করে এখানে লেখা রয়েছে, তাহলে আমরা কেবলমাত্র k²/8 এই ভ্যালুটা বের করবো, বা যদি আমার বেরোতো এখানে 3k²/8 এই একটা ভ্যালু বেরোলে আমরা কিন্তু বলে দিতে পারতাম না এটাই অপশান, এটাই আনসার হবে, তার করেসপন্ডিং আমাকে পোটেনশিয়াল এনার্জি বা স্পিড বের করতে হতো। কিন্তু একইভাবে পোটেনশিয়াল এনার্জিতেও দেখতে পাবে যে এই প্রথম এই আনসার দুটো রিপিটেড রয়েছে। এবার স্পিডে দেখো, স্পিডের প্রত্যেকটা অপশান ডিফারেন্ট, প্রত্যেকটা অপশান হচ্ছে ইউনিক, ঠিক আছে। তাহলে যদি আমরা স্পিড ক্যালকুলেট করে নিই তাহলে ডিরেক্টলি আনসার বলে দিতে পারবো ওই অপশানটা হবে, এটা হচ্ছে সিঙ্গেল অপশান কারেক্টের
ইয়ে ছিল, কারণ স্পিড, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি তো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য একটাই দাঁড়াবে। তাহলে ডাইরেক্ট বের করা যায়। আচ্ছা, আমরা একবার ফর্মুলাগুলো লিখে নেওয়া যাক। স্পিডের ফর্মুলা, স্পিড হচ্ছে ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড, তার ফর্মুলা হচ্ছে ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, বাকিগুলো একবার লিখে নেওয়া যাক। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, বা এটাকে লেখা যায় হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি তো হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, তার ফর্মুলা হচ্ছে হাফ কে স্কোয়ার। ঠিক আছে, এটা পোটেনশিয়াল এনার্জিটা গিভেন মিন পজিশনে পোটেনশিয়াল এনার্জি শূন্য ধরেছে। আচ্ছা, এবার তাহলে স্পিড বের করে নেওয়া যাক ডাইরেক্টলি। স্পিডের ভ্যালু হচ্ছে ওমেগা, এখানে ওমেগার হিসাবে দেওয়া রয়েছে না, ওমেগা হিসাবে দেওয়া, ঠিক আছে আমরা দেখে নিচ্ছি। আর সেটা ওমেগা কেমন করে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় কী আছে, এ বাই টু, তাহলে এ স্কোয়ার বাই 4। সো দিস উইল বি ওমেগা আন্ডার রুট অফ, তাহলে এখানে এরকম করে নিই, এ বেরোবে 2 বেরোবে আর আন্ডার রুট অফ 3 থাকবে। আচ্ছা, ওমেগা কী লেখা যায়, ওমেগা ইকুয়ালস টু আন্ডার রুট অফ কি, এম বাই কে না কে বাই এম, ভালো করে ভেবে বলো। এটা হচ্ছে কে বাই এম। তাহলে দিস ক্যান বি রিটেন এজ, কোথায় গেল, আমি কিছু একটা ভুল করেছি সম্ভবত। এক মিনিট, স্পিড এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এ বাই টুতে বের করেছি 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 3, তাহলে রুট ওভার 3 থাকবে। এখানে কি অপশান কোথাও ভুল দেওয়া রয়েছে, তাহলে অপশান এরকম বেরোনোর কথা আমার, এ বাই টু আন্ডার রুট অফ 3 কে বাই এম, এখানে 3 কে বাই এম হতো। আমি এই অপশানটা ভুল দেওয়া আছে কিনা এটা আমি একটু চেক করে নিই, এটাকে এর পরের পার্ট যখন পড়াবো তখন বলে দেবো। ঠিক আছে, এই 25 নম্বরটা একটু নোট করে রেখো, সম্ভবত এখানে আন্ডার রুট অফ 3 কে বাই এম এরকম আনসার হতো, এটা স্পিডের ভ্যালু আসছে। ঠিক আছে, আচ্ছা যদি আমরা কোরেসপন্ডিং একবার চেক করে নিই, কোরেসপন্ডিং কোনো একটা ভ্যালু বের করে নিই, কোরেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি কে এক্স স্কোয়ার, তো এটা বের করা সহজ হবে। কে এক্স স্কোয়ার কত হবে, হাফ কে এক্সের ভ্যালু হচ্ছে এ বাই টু, তার হোল স্কোয়ার, তো দিস উইল বি কে এ স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 4 আর 2 8, তাহলে এটাও ঠিক আছে। তাহলে এটাই অপশান হবে, বাকিগুলো তো সমস্ত পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্ট, তাহলে এটাই অপশান হবে, এখানে অপশানটা ভুল দেওয়া ছিল। ঠিক আছে, কাইনেটিক এনার্জিও বের করে দিতে পারো, একবার বের করে নিই। এটা পোটেনশিয়াল এনার্জি বের করলাম, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তার মানে এখানে দেওয়া যায় হাফ কে ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হাফ কে 3 এ স্কোয়ার বাই 4, তাহলে 3 এ স্কোয়ার কে ডিভাইডেড বাই 8, 3 কে এ স্কোয়ার ডিভাইডেড বাই 8, এটা ঠিক আছে। তাহলে এখানে অপশানটা ভুল ছিল, আন্ডার রুট অফ 3 কে বাই এম এরকম হতো। ঠিক আছে, 25 নম্বর। আচ্ছা, এরপরে 26 নম্বর। 26 নম্বরটা সহজ অঙ্ক, কিন্তু এখানে এরকম প্রশ্ন জেনারেলি আমাদের টেক্সট বইতে দেওয়া থাকে না বলে ছেলেমেয়েরা ঘাবড়ে যায়। দেখে রাখো কি বলেছে, হলো সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, হলো সিলিন্ড্রিক্যাল, তাহলে আমরা তার ছবি একটা এঁকে রেখেছি, হ্যাজ লেংথ 3.14, 3.14 মানে পাই লেখা যায়, এটা এরকম সিলিন্ডার, তাহলে এই লেংথকে আমরা পাই লিখতে পারি, 3.14 মানে পাই, তাহলে পাই মিটার, রাইট। আচ্ছা, ইনার ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া থাকলে সবসময় রেডিয়াসে কনভার্ট করে নাও, তাহলে ইনার রেডিয়াস হচ্ছে 2 মিলিমিটার, আর আউটার ডায়ামিটার, তো আউটার রেডিয়াস হবে 4 মিলিমিটার। মিলিমিটার রয়েছে, এখানে মিটার আছে, এগুলো মাথায় রেখো। আমি এখানে ছবিতে অনেক বড় করে এঁকেছি, আসলে মিলিমিটার মানে খুব পাতলা পেজযুক্ত। তাহলে ইনার আর আউটার ডায়ামিটার মানে কি, ইনার হচ্ছে এতখানি 2 আর এটা হচ্ছে 4, সবকটা মিলিমিটারে রয়েছে। রেজিস্টিভিটি দেওয়া রয়েছে, তাহলে রেজিস্ট্যান্স এটা থাকলে এন এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা ডাইরেক্ট ফর্মুলায় বসাবো, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এবার রো এর ভ্যালু দেওয়া রয়েছে, আমরা এখানে একবারে লিখছি, রেজিস্ট্যান্সের ভ্যালু বের করেছে, আমরা এক কাজ করি, এটাকে এখানে নিচে এখানে সলভ করে, আর ইকুয়ালস টু আমরা জানি রো এল বাই এ, আর এর ভ্যালু দেওয়া রয়েছে, এটা একবার এখানে বসাচ্ছি আমি, এন ইন্টু 10⁻³ ইকুয়ালস টু
রেজিস্টিভিটির ভ্যালু হচ্ছে 2.4 ইন্টু 10⁻⁻8 ইন্টু এল এর ভ্যালু হচ্ছে পাই। এবার এর ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। এর ভ্যালুটা আমি এখান থেকে ক্যালকুলেট করবো। এর ভ্যালু দেখো, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই যে একটা সার্কেল মতো দেখছে, একটা বড় সার্কেল রয়েছে, ভেতরটা একটা সার্কেলকে কাটা হয়েছে, মানে সার্কুলার ইয়েটা, এটা হচ্ছে অনেকটা অ্যানিউলার রিংয়ের মতো কাজ করছে, বা একটা এরকমভাবে ডিস্কের মতো, যার মাঝখানটা কেটে বের করে নেওয়া হয়েছে। তার ক্ষেত্রফল কত হবে? বাইরের সার্কেলের ক্ষেত্রফল মাইনাস এই ভেতরের সার্কেলের ক্ষেত্রফল। সো দিস উইল বি পাই 4 স্কোয়ার মাইনাস পাই 2 স্কোয়ার। এত কত স্কোয়ার কি মিলিমিটার, কিন্তু এটা স্কোয়ার মিলিমিটার, তো একে এত স্কোয়ার মিলিমিটার। ওকে, সো দিস উইল বি পাই 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মানে 16 মাইনাস 4, তাহলে 12। এখানে একবারে করছি, 12 পাই স্কোয়ার মিলিমিটার। এইগুলো সমস্ত মিটারে রয়েছে, এগুলো মিটারে রয়েছে, এটাও হোম, এটাও মিটারে আছে, তাহলে স্কোয়ার মিলিমিটারকে মিটারে চেঞ্জ করতে হবে। তাহলে নিচে থাকবে কত? 12 পাই স্কোয়ার মিলিমিটার। সো মিলিমিটার মানে 10⁻³ আর স্কোয়ার তার মানে 2 বার লিখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে পাই পাই কাটলো, এখানে 2.4কে কেটে নিচে 10 নিয়ে যাও, এটা কেটে 2, তাহলে এখানে কত থাকলো 10-এর 2 ইন্টু, এখানে থাকছে -6, আর এখান থেকে একটা 10 নিয়ে নিলে -5, 10⁻⁵, 10⁻⁻3। তাহলে এনের এই দুটো কম্পেয়ার করে নিয়ে এনের ভ্যালু দাঁড়াচ্ছে 2। এখানেও সেম ক্যালকুলেশনের অঙ্ক, এবং অপশান এখানে খুব সহজ দেওয়া আছে। এখানে 20 দেওয়া থাকলে একটু ডিফিকাল্টি হতে পারতো। তাহলে বোঝা গিয়েছে এরকম সিলিন্ডার দেওয়া থাকলে কিছুই না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে হবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, এই প্রশ্নটা আমরা পরে আসবো, এই প্রশ্নটা বেশ কঠিন, এই প্রশ্নটা সম্ভবত পরের পার্টে আসবো। খুব কঠিন নয়, একটু বুদ্ধি লাগাতে হবে। এবার এবছরের জেই মেন্সের একটা অন্যতম ভালো প্রশ্ন এটা। আচ্ছা, 28 নম্বর, এটাও আমরা একটু পরে দেখব। এটাও WBJEE 23 সালের আগের বছরের প্রশ্ন, এটাও আমরা পরে আসবো। এগুলো একটুখানি কঠিন প্রশ্ন, তো এগুলোকে স্কিপ করে আগে সহজগুলো শেষ করে নিচ্ছি। 29 নম্বর, এটা খুব সহজ, একটু আগে এই অঙ্ক করলাম। যে এখানে ভোল্ট মিটারের রিডিং দেওয়া আছে 8 মিটার, আমি এখানে এঁকে রেখেছি সেম জিনিস, তো 8 ভোল্ট দেওয়া রয়েছে। দেন এর অ্যাক্রসেও হচ্ছে 8 ভোল্ট দাঁড়াবে। আমি একবার এখানে করছি, এর আগে আমি এক্সপ্লেন করেছি। আচ্ছা, তাহলে I 160 ওহমের মধ্যে দিয়ে কত বেরোচ্ছে? 8 ডিভাইডেড বাই 160, দ্যাট ইজ 1/20, এত অ্যাম্পিয়ার। সবগুলো ওহমে দেওয়া আছে এবং অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 20-র অ্যাক্রসে কত? এখানে 8, তাহলে বাকি থাকলো 2 ভোল্ট। তাহলে 20 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত? দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই 20, তার মানে 1/10 অ্যাম্পিয়ার। ওখানে দেখো 1/100 বা 1/50 এরকম বেরিয়েছিল। তাহলে বাকি কারেন্টটা কোত্থেকে আসছে? এখান দিয়ে প্রবাহিত হচ্ছে 1/10, এখান দিয়ে প্রবাহিত হচ্ছে 1/20, তাহলে বাকি কত থাকছে? 1/20, সেটা ভোল্ট মিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে I ভোল্ট মিটার হচ্ছে 1/20 অ্যাম্পিয়ার। আচ্ছা, দেন ভোল্ট মিটারের রিডিং হচ্ছে 8, তাহলে রেজিস্ট্যান্স অফ ভোল্ট মিটার কত দাঁড়াবে? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, V = IR, তাহলে R = V/R, 8 ডিভাইডেড বাই 1/20, সো দ্যাট উইল বি আমার 160 ওহম। সো ডি উইল বি মাই রাইট অপশন। ঠিক আছে, 29 হলো। এবার 30 নম্বরটাও আমরা এর পরের পার্টে করব, কারণ এখানে এই অঙ্কটা একটু কনফিউশন হয়, অনেক কনফিউশন। এখানে একটা মুভেবল পুলির অঙ্ক, এটা হচ্ছে একটা মুভেবল পুলি, এই পুলিটা মুভ করবে। তো ডিরেক্টলি তোমরা কিন্তু এখানে সিস্টেম কনসেপ্ট লাগিয়ে দিই না, যে এখানে এরকম সিস্টেম দেখলাম যে এরকম 2 কেজি আর 4 কেজি আছে, 2 কেজিও এই অ্যাক্সেলেশনে উঠছে, 4 কেজি এই অ্যাক্সেলেশনে নামছে, সেরকম কিছু না, এদের অ্যাক্সেলেশন ডিফারেন্ট হবে, সেটা আমরা এর পরের পার্টে দেখব। আচ্ছা, 31টাও পরের পার্টে দেখব, আমরা আগে সহজগুলো করে দিই, এটাও পরের পার্টে দেখব। 33 নম্বরটা খুব সহজ, আমি এই অঙ্কটা পুরোটা সলভ করছি না, কেবলমাত্র তার লজিকটা দিয়ে দিচ্ছি, তোমরা এই অঙ্ক খুব সহজে সলভ করতে পারো, অথবা আমি সলভ করতেও পারি, দেখা যাক। এক্স বলা আছে,
আলফা বিটা এ বি সি তিনটে ভেক্টর দেওয়া, আলফা এ প্লাস বিটা বি এরকমভাবে এক্স দেওয়া আছে। তাহলে এক্স হচ্ছে আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। সো দিস ইজ আলফা। তাহলে আমরা একবারে করছি। আই ক্যাপের সঙ্গে কি কি আছে দেখো, আলফা গুণ হবে এর সঙ্গে আছে 1, আর বি এর সঙ্গে এখানে আছে 1, তার মানে আলফা ইন্টু 1, আর বি এর সঙ্গে কি আছে বিটার সঙ্গেও আছে 1, সো প্লাস বিটা ইন্টু 1। দেন জে ক্যাপে তোমাদের যদি এটা অসুবিধা হয় তোমরা এর ভ্যালু সম্পূর্ণ লিখবে, বি এর ভ্যালু সম্পূর্ণ লিখবে, দেন আই জে কে সেগ্রিগেট করবে। ঠিক আছে, জে এর সঙ্গে কী কী আছে 1, এখানে মানে 1 মানে হচ্ছে আলফা, আর এদিকে আছে -1, তাহলে আলফা মাইনাস বিটা, প্লাস কে ক্যাপের সঙ্গে কী আছে কে ক্যাপের সঙ্গে আছে -2, তার মানে -2 আলফা, আর এদিকে রয়েছে প্লাস বিটা। এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু দাঁড়ালো, এক্স ভেক্টর। এবার বলেছে এক্স ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু সি ভেক্টর। এবার দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট শূন্য হবে। ঠিক আছে, তাদের ডট প্রোডাক্ট করলে কী হয়, এক্স এর ম্যাগনিটিউড সি এর ম্যাগনিটিউড ইন্টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি হচ্ছে 0, তাহলে এই ডট প্রোডাক্টটা হবে 0। এবার সি ভেক্টরটা আমার বলে দেওয়া আছে, তাহলে আমরা ডট প্রোডাক্ট করব। তাহলে কার ডট প্রোডাক্ট করব, এখানে হচ্ছে আলফা প্লাস বিটা আই ক্যাপ প্লাস আলফা মাইনাস বিটা জে ক্যাপ প্লাস -2 প্লাস -2 আলফা প্লাস বিটা কে ক্যাপ। এটার সঙ্গে ডট প্রোডাক্ট করতে হবে আমাকে 2 -3 4, দ্যাট উইল বি 0। তাহলে ডট প্রোডাক্ট তোমরা করতে পারো আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে এবং কে এর সঙ্গে কে। আই এর সঙ্গে আই করতে গেলে 2 আলফা প্লাস বিটা, এর ভ্যালু হবে 0, কারণ 0 মানে কি, 0 মানে হচ্ছে 0 আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। তাহলে আই এর তার মানে এক্স কম্পোনেন্টগুলো সমস্ত কিছু শূন্য হবে। তাহলে এক্ষেত্রেও আলফা, তাহলে এখানে লেখা যায় যে আলফা প্লাস বিটা কত 0, এক্ষেত্রে লেখা যায় আলফা মাইনাস বিটা, সেটা হচ্ছে -3। তাহলে এখান থেকে যোগ করে নিয়ে আমি আলফা বিটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এই দুটো থেকেই আলফা বিটা পাওয়া যায়, দুটোকে যোগ করলে 2 আলফা ইকুয়ালস টু -3, তাহলে আলফা ইকুয়ালস টু -3/2, আর দুটো এটা থেকে এটা বিয়োগ করতে গেলে 2 বিটা ইকুয়ালস টু +3, তাহলে বিটা ইকুয়ালস টু 3/2, তাহলে -1:1, তাহলে আলফা ইস টু বিটা হচ্ছে -1:1। আমার যদি কোনো ক্যালকুলেশনে মিস্টেক থাকে তোমরা একটু দেখে নিয়ে কমেন্টে মেনশন করো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি করছি কারণ আমার ট্যাবলেটের ব্যাটারি শেষ হয়ে যাবে, আর কিছুই না। আচ্ছা, এই প্রবলেম, এখানে দুটো প্রবলেম পরপর আছে, এই দুটো প্রবলেম আমরা এই পরের পার্টে দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট এটাও পরের পার্টে দেখাবো। এই জিনিসটা খুব সহজে দেখিয়ে দেওয়া যায়, এরকম প্রশ্ন কিন্তু পরপর নিট পরীক্ষাতে করছে। কি বলেছে, আ পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অ্যালং আ স্ট্রেট লাইন, তার মানে হচ্ছে সমতরণে সরলরৈখিক গতি। আমরা যে 3-4টে ইকুয়েশন পড়ি, v = u + at, v² = u² + 2as, বা s = ut + vt², এগুলো হচ্ছে সবকটা এই কন্ডিশনের জন্য। দেন স্টার্টিং ফ্রম রেস্ট মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। দেন দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ডিসপ্লেসমেন্ট ডিউরিং দ্য 4th সেকেন্ড কম্পেয়ার টু দ্যাট ইন দ্য 3rd সেকেন্ড। এবার এই ফর্মুলাটা তোমরা সবসময় মনে রাখবে, ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, কোনো একটা nth সেকেন্ডে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা হচ্ছে s of n nth ইকুয়ালস টু u + ½ a 2n - 1। এই ফর্মুলাটা বারবার আসছে পরীক্ষাতে, তো ডাইরেক্ট ফর্মুলা মনে রাখা সবচাইতে ভালো। ঠিক আছে, তাহলে কি বলেছে, 4th সেকেন্ড আর 3rd সেকেন্ডের কম্প্যারিজনে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, কার সাপেক্ষে, কোনটা 3rd সেকেন্ডের সাপেক্ষে। তাহলে ফাইনাল, তাহলে s4th মাইনাস s3rd ডিভাইডেড বাই s3rd, এটা হচ্ছে ফ্র্যাকশনাল বেরোবে, ইন্টু 100 করতে গেলে আমরা পার্সেন্টেজ এটার পেয়ে যাব। তাহলে এটা কত বেরোয়, ইউ এর ভ্যালু হচ্ছে 0, ইউ এর ভ্যালু বলা আছে প্রশ্নে 0। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন এই ধরে নেওয়া যাক। তাহলে প্রথমটা হচ্ছে ½ a
2n minus 1, তাহলে 2 into 4 minus 1, 2 into 4 minus 1 minus half a 2 into 3 minus 1 divided by half into a 2 into 3 minus 1. So this will be 7 minus এটা হচ্ছে 5 divided by 5. So 2 by 5, 2 by 5 মানে হচ্ছে পার্সেন্টেজ বের করতে গেলে 40% বেরোয়, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ কত 40%। তাহলে এই ফর্মুলাটা কিন্তু সব খুব ভালো করে মনে রাখবে। nth সেকেন্ডে, nth সেকেন্ড কথার মানে কি ফার্স্ট সেকেন্ড, আমরা এটা একটুখানি বলে দিই, ফার্স্ট সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড, থার্ড সেকেন্ড, এই কয়েকটা জানলেই nth সেকেন্ডও বুঝতে পারবে। ধরা যাক কোনো বস্তু 0 থেকে শুরু হয়েছে, 0 এটা হচ্ছে t equals to 0, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। এবার ফার্স্ট সেকেন্ড মানে কি 1 থেকে শুরু হয়ে এই প্রথম যে সেকেন্ডের ইন্টারভালটা, এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ডের ইন্টারভাল। তাহলে ফার্স্ট সেকেন্ড শেষ হয় 1-এ, সেকেন্ড সেকেন্ডের ইন্টারভাল কি এটা 1 থেকে শুরু হয়ে 2 সেকেন্ডে শেষ। তারপর প্রত্যেক সেকেন্ড, ফোর্থ সেকেন্ড মানে হচ্ছে ফোর্থ সেকেন্ড ইন্টারভাল, ফোর্থ 1 সেকেন্ড ইন্টারভাল। প্রত্যেকটা ইন্টারভাল থাকে কতক্ষণের, 1 সেকেন্ডের। এটা স্টার্ট কত থেকে, ফোর্থ সেকেন্ড হচ্ছে প্রথম সেকেন্ডটা 0 থেকে শুরু, 1-এ গিয়ে শেষ। তাহলে ফোর্থ সেকেন্ড কোথায় শুরু হবে বলো, 3 সেকেন্ডে শুরু হবে এবং 4 সেকেন্ডে গিয়ে থামবে। যত নম্বর সেকেন্ড, যততম সেকেন্ড সেটা তততে গিয়ে থামে। তাহলে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড সেকেন্ড, 2-এ শুরু 3-এ শেষ, এটা হচ্ছে ফোর্থ সেকেন্ড, 3-এ শুরু 4-এ শেষ। ঠিক আছে, আচ্ছা তাহলে nth সেকেন্ড কোথা থেকে কোথায় শুরু, কোথায় শুরু কোথায় শেষ, nth সেকেন্ড হচ্ছে nth সেকেন্ড, তাহলে n-এ গিয়ে শেষ হবে, ঠিক, এবং থেকে শুরু হবে n-1, এবং সেটা হচ্ছে তার মধ্যেকার nth সেকেন্ড বলতে 1 সেকেন্ডের ইন্টারভাল বোঝায়, n-তম ইন্টারভাল। ঠিক আছে, এবং প্রত্যেক ক্ষেত্রে স্মরণের পরিমাণ ডিফারেন্ট হয়। একটা শর্টকাট মনে রাখতে পারো, যদি আমরা এরকম লিখি যে যদি u ইকুয়ালস টু 0 হয়, রেস্ট থেকে যদি বস্তু শুরু করে এবং অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, স্ট্রেট লাইনে বস্তুটা যায়, অর্থাৎ সমতরণ সরলরৈখিক গতি, এবং ফ্রম রেস্ট শুরু করেছে, তাহলে s ফার্স্ট ইজ টু s সেকেন্ড ইজ টু s থার্ড ইজ টু s ফোর্থ, এরকমভাবে অ্যান্ড সো অন। এটা সবসময় কীরকম 2n-1, 2n-1 কীরকম রাশি, সেটা হচ্ছে বিজোড় রাশি, বিজোড় রাশির অনুপাত হয়। তাহলে 1:3:5:7:9:11 এরকমভাবে চলতে থাকে। তাহলে তোমরা এখান থেকে বলতে পারবে ফোর্থ সেকেন্ড মানে কি 7, থার্ড সেকেন্ড মানে কি 5, তাহলে 7-5 ডিভাইডেড বাই 5, এভাবে ডাইরেক্টলিও করে নেওয়া যেত। কিন্তু এই ফর্মুলা মনে রাখা বেশি ভালো, কারণ অনেক সময় প্রশ্নে 11 সেকেন্ড বা 13 সেকেন্ড এরকম বলে দেওয়া থাকতে পারে। এই প্রশ্নটা এর পরের সেশনে নেব। এই প্রশ্নটা খুব সহজ, 40 নম্বর। ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য লেংথ অফ অ্যান অবজেক্ট ইজ মেজার্ড টু বি 6.50 সেন্টিমিটার। এই মেজারমেন্ট ভ্যালুটাকে মিটারে এইভাবে লেখা হলো, তাহলে নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার মানে হচ্ছে এরকম কোনো কোয়ান্টিটি, মেজার্ড কোয়ান্টিটি, তার মধ্যে কটা ডিজিট সম্পর্কে আমরা শিওর রয়েছি। এবার প্রথমবার যেটা মেজারমেন্ট নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা শিওর রয়েছি। এখানে দেখে নেওয়া যায় কটা সিগনিফিক্যান্ট ফিগার। তোমরা সিগনিফিক্যান্ট ফিগারের নিয়মগুলোকে খুব ভালো করে দেখে নাও। কয়েকটা নিয়ম রয়েছে, বিশেষ করে জিরোর কী কী নিয়ম রয়েছে। দশমিকের পরে 0, দশমিকের আগে 0, দশমিকের পরে বিগিনিং 0, এন্ডিং 0, এইগুলো। তো যে কোনো নন জিরো কোয়ান্টিটি সিগনিফিক্যান্ট হবে, এবং 0-র পরে যদি এন্ডিং 0 থাকে সেটাও সিগনিফিক্যান্ট। তাহলে এক্ষেত্রে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 3টে। তাৎপর্যপূর্ণ অঙ্ক হলো 3টে। তাহলে এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক কিছু না দেখেই বলা যায় 3টে থাকবে। যদি এমনিও বের করতাম 0-র পরে বিগিনিং 0 কোনো সিগনিফিক্যান্স থাকে না, তাহলে এখানেও 3টে সিগনিফিক্যান্ট ফিগার রয়েছে, আনসার হচ্ছে 3। এটা WBJEE এর আগের বছরের কোয়েশ্চেন। এই প্রশ্নটা আমরা এর আগে যেহেতু বের করে রেখেছি, জি এর মাত্রা এর আগের সেশনে আমরা একটা অঙ্কে বের করেছি, তো সেটাকে এখানে ইউজ করে নেব। এখানে কিছুই না, কোয়েশ্চেনটা বলেছে এর মাত্রা বের করতে হবে ইন টার্মস অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি, তার মাত্রা হচ্ছে এটা, মাস এবং ভেলোসিটি অফ লাইট। ভেলোসিটি অফ লাইট হচ্ছে L⁻⁻1 আর মাস হচ্ছে m। তো এর মাত্রা বের করতে হবে এই সাপেক্ষে, এবং এখানে ভিন্ন কোয়ান্টিটি দেওয়া রয়েছে। এবার এই অঙ্কটা যদি অ্যাকচুয়াল আনসার বের করতেছিলাম তাহলে একটু লম্বা হয়ে যেত, আমরা এখানে মেথড অফ এলিমিনেশন ইউজ করব। প্রথমে দেখে নাও
দুটো এরকম কোয়ান্টিটিকে যদি লিনিয়ার কম্বিনেশন অর্থাৎ যোগ বা বিয়োগ করে লেখা হয় তাহলে এদের মাত্রা সমান সমান হয়। তাহলে প্রথমে লিখতে পারি এ ডিভাইডেড বাই আর স্কোয়ারের যা মাত্রা হবে দ্যাট ইজ সেম অ্যাজ জিএম বাই আর এর মাত্রা। তাহলে লিখতে পারি যে এর মাত্রা হচ্ছে আর স্কোয়ারের মাত্রাকে এখানে গুণ করে আমরা পাচ্ছি জিএম আর এর মাত্রা। এবার খালি জিএমআর এর মাত্রার সঙ্গে মিলিয়ে নাও আর এর মাত্রা। এবার দেখো এখানে একটা অপশন কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আর এর মাত্রা কি? আর এর মাত্রা হচ্ছে এল। সি স্কোয়ারের মাত্রা কি? 1/c² মাত্রা 1/l² t⁻²। তো ওপরে নিয়ে এলে l⁻² t²। আর এখানে এর মাত্রা কীরকম হতে পারত? জিএম আর, তাহলে জিএম এর সঙ্গে ধরা যাক জি আর এমও এখানে জুড়ে দিলাম, জিএম ইন্টু l⁻² t⁻²। আর এক্ষেত্রে জিএমআর হচ্ছে জিএম ইন্টু এল। তাহলে এই প্রশ্ন এই বি নম্বরটাতে অপশান হবে না। ডি নম্বরটাও হবে না, এটা ডাইমেনশনলেস না সম্ভবত। আমরা একবার দেখে নেওয়া যাক। ডাইমেনশনলেসটা হওয়ার কথা নয় মনে হচ্ছে, কারণ টাইমের একটা ইয়ে থেকে যাবে। জি এর মাত্রা আমি এখানে বের করে রেখেছি, এম এর মাত্রা হচ্ছে এম, এটা হচ্ছে এল, তাহলে অবশ্যই টাইমের একটা মাত্রা থেকে যাবে, তো ডাইমেনশনলেসও নয়। 1/c² কি একবার দেখে নেওয়া যাক। এম কেটে যাবে, l⁴ থাকবে আর t⁻² থাকবে। আর 1/c² কি? 1/c² এলটা নিচে থাকে, তো নিচে থাকে l² t⁻²। ঠিক আছে, তাহলে এখানে l⁴ রয়েছে, তাহলে সিটাও হবে না, অবশ্যই এ হবে। এবার তোমরা এটা বাড়িতে দেখে নিও যে g²m²/c² এটার মাত্রা এই জিনিসটা দাঁড়াচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা এরপরে এই অঙ্কটা এর পরের সেশনে করব। এটা একটু কঠিন অঙ্ক ছিল। 43 নম্বর অত্যন্ত সহজ প্রশ্ন। ডায়োডের প্রশ্ন দেখে কিন্তু ঘাবড়ালে চলবে। ডায়োডে জেনারেলি রেকটিফায়ারের অঙ্ক অত বেশি দেয় না, যতটা দেয় এই ধরনের অঙ্ক দেয়। এমনকি জেনার ডায়োডের অঙ্ক অতটা দিচ্ছে না আজকাল, খুব সহজ অঙ্ক দিচ্ছে। কেবলমাত্র রিভার্স বায়াস এবং ফরওয়ার্ড বায়াস সেটা জানলেই হয়ে যাবে। এক্ষেত্রে দেখো কারেন্ট থ্রু দ্য ব্যাটারির মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। ঠিক আছে, এই ডায়োডটা কোনভাবে লাগানো রয়েছে? এই ডায়োডের এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইডটা রয়েছে হাই ভোল্টেজের সঙ্গে লাগানো। তারপরে ডায়োডে যদি কোনো রেজিস্ট্যান্স থাকেও তাহলে তো ভোল্টেজ আরও ড্রপ করবে, এখানে আরও ড্রপ করবে, তাহলে এই দিকটা হবে লোয়ার ভোল্টেজ, এই দিকটা হবে হায়ার ভোল্টেজ। তাহলে ডায়োডটা কোনভাবে রয়েছে? ডায়োডটা রয়েছে রিভার্স বায়াসে থাকলে ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই পুরো যে শাখাটা দেওয়া ছিল সেটাই ফালতু দেওয়া আছে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। সমস্ত কারেন্ট এই 2 ভোল্টের মধ্যে দিয়ে ফ্লো করে এসে আবার এই 2 ওহমের মধ্যে দিয়ে ফ্লো করে এসে আবার এই 2 ওহমের মধ্যে দিয়ে এসে ব্যাটারির অন্য প্রান্তে ঢুকবে। তাহলে সার্কিটটা কীরকম দাঁড়াচ্ছে? 2 আর 2 সিরিজে থাকবে, এখানে 2 আর 2 সেম কারেন্ট ফ্লো করছে তাদের মধ্যে সিরিজ। তো এখানে 4 ওহম আর ব্যাটারি রয়েছে আমার 2 ভোল্ট। সো কারেন্ট কত ফ্লো করছে? 2/4 দ্যাট ইজ 0.5 অ্যাম্পিয়ার্স। খালি ইউনিট করে সব কটা ভোল্ট আর ওহমে আছে, তো 0.5 অ্যাম্পিয়ার্স। ঠিক আছে, একদম সহজ অঙ্ক, মুখে করা যায়। ডায়োডের অঙ্কে সবসময় ফরওয়ার্ড আর রিভার্স বায়াসটা চেক করে নিও, ব্যাস। তারপরে এই অঙ্কটা একটুখানি কঠিন হয়ে যেত, কিন্তু আমরা বলেছি যে লজিক সার্কিটের অঙ্ক সবসময় আমাদেরকে করতে হবে, তার বেসিকগুলো আমাদের জানতে হবে। এটা খুব একটা কঠিনও নয়। আমরা এই লজিক গেটটা এখানে এঁকে রেখেছি এ, তাহলে এ একটা নটের মধ্যে দিয়ে যাবে, তাহলে এখানে আউটপুট বেরোবে এ নটটা এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেটে ইনপুট হবে, অর গেটেরও ইনপুট হবে। ঠিক আছে, বি ডাইরেক্টলি এখানে যাচ্ছে, তাহলে এই অ্যান্ড গেটের ইনপুট কত? এটা অ্যান্ড গেট দেওয়া ছিল তো, হ্যাঁ, অ্যান্ড গেটের আউটপুট কত? অ্যান্ড গেট মানে হচ্ছে A0 B। আচ্ছা, এটা হচ্ছে একটা ইনপুট অর গেটের, আরেকটা ইনপুট হচ্ছে এ বার। তাহলে এই দুটোর আউটপুট কত হবে? এ বার প্লাস এ বার ডট বি। এবার দুটো থেকে এ বার কমন নিলে এবার, আচ্ছা কিছু না বলা থাকলে এবারের সঙ্গে কত অ্যান্ড রয়েছে? 1। তাহলে এবার কমন নিলে 1 প্লাস বি কোনো একটা কোয়ান্টিটি, কোনো একটা এরকম লজিক্যাল কোয়ান্টিটি এ ধরা যাক, প্লাস 1 ইকুয়ালস টু কত হয় বলতে পারো? তার ভ্যালু 1 হবে। এ ডট এ কত হয়? তার ভ্যালু এ হবে। এগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। এ প্লাস 0 কত হয়? তার ভ্যালু এ হবে। আবার এ ডট 0 কত হয়? মানে এ অ্যান্ড 0, তার ভ্যালু 0 হবে। এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এর 1 প্লাস বি 1 হয়ে যাবে, তাহলে আনসার হবে এ বার।
তাহলে এর অপশান আনসার হবে এইবার। ঠিক আছে, আচ্ছা 44 হলো। দেন 45-এরটা পরে করাবো। এটা সবচাইতে এই পেপারের সবচেয়ে কঠিন অঙ্ক ছিল এটা। এটা কিন্তু WBJEE অঙ্ক, এটা JEE মেন্স বা অ্যাডভান্সের অঙ্ক না, এটা WBJEE সম্ভবত 2014 সালের অঙ্ক। এই অঙ্কটা এর চেয়ে সহজ অঙ্ক হয় না, এগুলো একদম রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসের অঙ্ক দিচ্ছে, এবং এগুলো কিন্তু এই অঙ্কটা কোথায় দিয়েছে জানো? এই অঙ্কটা JEE মেন্সে দেওয়া হয়েছে। আচ্ছা দেখো কি বলেছে, একটা ডায়োড দেওয়া রয়েছে, V1কে ইনক্রিজ, এখানে একটা প্রান্তের ভোল্টেজ আছে V1, অন্য প্রান্তটা +3 বলা আছে। V1-এর ভোল্টেজটাকে ইনক্রিজ ফ্রম 2 ভোল্ট টু 6 ভোল্ট, তাহলে চেঞ্জ ইন কারেন্ট কত? তাহলে প্রথমে কারেন্ট কত বের করে নিই, প্রথমে ছিল 2 ভোল্ট, তারপরে চেঞ্জ করে 6 ভোল্ট। 2 ভোল্ট থাকলে এটা হচ্ছে ডায়োডের পি সাইড, এটা হচ্ছে এন সাইড। পি সাইডটা লো ভোল্টেজে লাগানো, তাহলে ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 0। এখানে বলেছে ডায়োড ইজ আইডিয়াল, তাহলে কারেন্ট কত যাচ্ছে? 0। আচ্ছা, ডায়োড আইডিয়াল মানে হচ্ছে ডায়োডের মধ্যে নিজস্ব কোনো রেজিস্ট্যান্স নেই। রিভার্স বায়াসে থাকলে তো এমনিতেও কারেন্ট 0 হবে, প্রায় 0 হয়ে যায়, যাই হোক। আচ্ছা, আর 6 ভোল্ট থাকলে এদিকটা হাই ভোল্টেজ, এদিকটা লো ভোল্টেজ, ডায়োডের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 3 ভোল্ট, আর রেজিস্ট্যান্স হচ্ছে এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 150 ওহম। তাহলে কারেন্ট কত? 3 ডিভাইডেড বাই 150, সো দ্যাট উইল বি 50। এটা বলেছে অ্যাম্পিয়ারে না, মিলি অ্যাম্পিয়ার বের করতে, মিলি অ্যাম্পিয়ারে বের করতে। সো মিলি অ্যাম্পিয়ার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 বাই 50 মিলি অ্যাম্পস, সো দিস উইল বি 20 মিলি অ্যাম্পস। এবার কেবলমাত্র ইনক্রিজ বের করতে বলেছে, চেঞ্জ ইন কারেন্ট, তার মানে এটা ফাইনাল কারেন্ট মাইনাস ইনিশিয়াল কারেন্ট, এত মিলি অ্যাম্পিয়ার্স। আমার ঠিক করলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 47 নম্বরটা, এটা আমরা এর পরের সেশনে করব। 48টা পরের সেশনে করবো, একটু বড় লাগছে। আমি এই অঙ্কগুলো পরের সেশনে কেন করছি, আমার ট্যাবলেটে চার্জ নেই, আমি এটা 50 মিনিটসের মধ্যে শেষ করতে চাইছি। 49 আর 50টা এখন করে নেওয়া যায়, সহজ আছে। তারপরে দেখছি, তারপর আবার যদি কোনো ফিরে এসে কিছু অঙ্ক করতে হয় করে দেব। 2 অ্যাস্ট্রোনটস আর স্ট্যান্ডার্ড ইন অ্যান এমটি স্পেস। দুজন অ্যাস্ট্রোনট এইভাবে এমটি স্পেস মানে হচ্ছে এখানে আশেপাশে কোনো সূর্য চন্দ্র নক্ষত্র কিচ্ছু নেই, স্ট্যান্ডার্ড হয়ে রয়েছে, ঠিক আছে, এ আর বি। তাহলে চুজ দ্য কারেক্ট অপশান। দে মুভস টুয়ার্ডস ইচ আদার, দে রিমেন স্টেশনারি, দে রিসিড মানে বানান ভুল আছে, RECEDE, রিসিড মানে হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে, ইনফরমেশান ইনসাফিসিয়েন্ট। এবার দেখো এ এবং বি এদের কোনো মাস থাকবে, এম অফ এ এম অফ বি, দুটো মাস যদি কোনো দূরত্বে থাকে তাদের মধ্যে কি বল কাজ করবে? আমরা মৌলিক বলের মধ্যে 4টে বল পড়েছি, কী বল কাজ করবে? ঠিক কথা, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনের জন্য এ বি এর দিকে যাবে, বি এর দিকে যাবে, তাহলে উত্তর হবে দে মুভ টুয়ার্ডস ইচ আদার। এটাকে যদি আরও, এখানে কি ফোর্স কাজ করছে? FG, এবং নিউটনস থার্ড ল অনুযায়ী গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ ডিউ টু বি ইজ ইকুয়ালস টু গ্র্যাভিটেশনাল ফোর্স অন বি ডিউ টু এ। ঠিক আছে, সেম গ্র্যাভিটেশনাল ফোর্স দেওয়া হচ্ছে। এরা কেমনভাবে যাচ্ছে তাহলে? অ্যাক্সিলারেশনে। তাহলে অ্যাক্সিলারেশন অফ এ যদি বের করতে চাই, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স অন এ ডিউ টু বি, তার মানে তার ভ্যালুটা FG লিখে দিচ্ছি, সেম ভ্যালু যেহেতু। সো দিস ডিভাইডেড বাই এম অফ এ। সিমিলারলি এ অফ বি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ডিভাইডেড বাই এম অফ বি। এবার এই দুটো ডিফারেন্ট হতে পারে, মাসের ওপর ডিপেন্ড করবে অ্যাক্সিলারেশনটা, কিন্তু ফোর্সটা সেম হবে। আর আরও যদি বলা হয় এই অ্যাক্সিলারেশনটা সমতরণ না অসমতরণ, মানে ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম, তাহলে দেখো এদের মধ্যেকার দূরত্ব তো ক্রমশ কমছে। প্রথমে দূরত্ব D ছিল, তারপরে দূরত্ব কমে D মাইনাস সামথিং দাঁড়াবে। তাহলে যত দূরত্ব কমবে, গ্র্যাভিটেশনাল ফোর্সে কী জানি আমরা, যে G ইন্টু MA MB ডিভাইডেড বাই তাদের দূরত্বের স্কোয়ার। দূরত্ব যত কমবে তত গ্র্যাভিটেশনাল ফোর্স বাড়বে, ফোর্স বাড়লে অ্যাক্সিলারেশন বাড়তে থাকবে, সুতরাং অ্যাক্সিলারেশনটা হবে নন ইউনিফর্ম ইন নেচার। ভালো করে লিখি, অ্যাক্সিলারেশনটা হবে নন ইউনিফর্ম হবে না।
ঠিক আছে, এবং দে মুভ টুয়ার্ডস ইচ আদার। এটা হচ্ছে জেন পাসের কোয়েশ্চেন, সম্ভবত এটা 2017-18 নাগাদ জিজ্ঞাসা করেছিল। দেন 50 নম্বরটা, এটা খুব সহজ অঙ্ক, এটাও সম্ভবত জেন পাসের প্রিভিয়াস ইয়ার। অ্যান এক্সপ্লোসিভ অফ মাস 9 kg ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা এক্সপ্লোসিভ রয়েছে এবং সেটা দুটো পার্টে ভেঙে গিয়েছে। দুটো পার্টে ভেঙেছে মানে এদের মধ্যে কোনো বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স পড়েনি, যা ফোর্স এসছে এটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, অল ফোর্সেস আর ইন্টারনাল। এবার এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে আমরা ডাইরেক্ট আমার মাথায় খাটবে কি, আমরা এখানে লিনিয়ার মোমেন্টামের কনজারভেশন লাগাতে পারবো। ডেল পি ইকুয়ালস টু 0, অর্থাৎ ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম হবে। এবার দেখে নেওয়া যাক কী কী বলেছে। একটা টোটালটা হচ্ছে 9 কেজির ছিল, 1 পার্ট অফ মাস 3 কেজি, 3 কেজির মাসটা 16 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে বেরিয়ে গিয়েছে। তাহলে এটা 16 মিটার পার সেকেন্ডে বেরিয়ে গিয়েছে। যদি নেট মোমেন্টাম 0 করতে হয় তাহলে বুঝতেই পারছো অন্য মাসটা কত, 6 কেজি, তাকে উল্টো দিকে এই বরাবর এগোতে হবে। এবার এটা আমরা একবার অঙ্ক করে নিই, তারপরে শর্টকাটটা বলে দিচ্ছি। শর্টকাট বলতে খুব সহজে মুখে মুখে এটা করে দেওয়া যায়, তোমরা হয়তো করেও নিয়েছো অনেকে। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত, ইনিশিয়ালি বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে টোটাল মাস হচ্ছে 9 × 0। আচ্ছা, ফাইনালি কী হয়েছে, একটা মাস গিয়েছে 3 কেজির মাসটা গিয়েছে 16তে, আর অন্য মাসটা 6 কেজি, সেটা ধরা যাক ভি ভ্যালুটিতে গিয়েছে। ভি এর ভ্যালু আমি পজিটিভ ধরছি, আনসার নেগেটিভ বেরোবে। নেগেটিভ বেরোনো মানে হচ্ছে অপোজিট ডিরেকশনে গিয়েছে। তাহলে ভি এর ভ্যালু কত বেরোচ্ছে, 3 × 16 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 8। ঠিক আছে, তাহলে ভি এর ভ্যালু 8। এবার এটা শর্টকাট কেমন করে 3 × 16, কত 3 × 16 হচ্ছে 48, কত × 6 করতে গেলে 48 হবে 8, বেরিয়ে গেল। এবার এখানে শেষ নয়, বলেছে কাইনেটিক এনার্জি অফ দ্য আদার পার্ট। তাহলে আদার পার্টের কাইনেটিক এনার্জি মানে 6 কেজির, 6 কেজি মাসের কাইনেটিক এনার্জি কত, 1/2 × 6 × 8 স্কোয়ার, 3, তাহলে 64 × 3, দ্যাট ইজ 192, এত জুল। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। এটা একদম ক্লাসিক কোশ্চেন, খুব সহজ কোশ্চেন এটা। এখানে কিন্তু মনে রাখবে এগেন কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এটা কিন্তু ইউজ করা যাবে না, কারণ যখন এক্সপ্লোশন হচ্ছে তখন কিছু পরিমাণ এনার্জি লস হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি সমষ্টি শুরুতে এবং শেষে ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ কিছু অ্যামাউন্টে এনার্জি লস হচ্ছে। আচ্ছা, কিছু অঙ্ক আমরা ছেড়ে রেখেছি, সেই অঙ্ক দেখা যাক কয়েকটা। যদি এই অঙ্কটা এখন করে নেওয়া যায়, এটা রিলেটিভ ভেলোসিটির অঙ্ক এবং সম্ভবত এটা WBJEতে জিজ্ঞাসা করেছিল। দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বডি বি উইথ রেসপেক্ট টু এ ইজ কত। তাহলে ভেলোসিটি অফ, আমাকে কী বের করতে বলেছে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা আমাকে বের করতে বলেছে। এবার এই জিনিস দুইভাবে বের করা যায়। একটা হচ্ছে আমাদের ফর্মুলা, ম্যাথামেটিক্যাল ফর্মুলা লাগিয়ে, দ্যাট ইজ ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এখানে দেখো ভূমি বলেনি, অরিজিনের সাপেক্ষে আমরা ভেলোসিটিগুলো এগুলো জানি, অথবা গ্রাউন্ডের সাপেক্ষে, কোনো একটা রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ধরে নেওয়া যাক, এটাও গ্রাউন্ড। তাহলে এবার লিখে নেওয়া যাক ভেলোসিটি অফ বিজি। আচ্ছা, বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত 20কে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙছি। এই বরাবর হচ্ছে 20 cos 60, দ্যাট ইজ 10। এই বরাবর 20 cos আমার cos 20 sin 60, √3/2, 20 × √3/2 মানে 10√3। তাহলে বি এর ভ্যালু দাঁড়াচ্ছে 10i ক্যাপ প্লাস 10√3 জে ক্যাপ মাইনাস ভিএজির ভ্যালুতে ডাইরেক্ট হচ্ছে 10i ক্যাপ। তাহলে দিস ইজ 10√3 জে ক্যাপ। তাহলে অপশান সি হচ্ছে কারেক্ট। আচ্ছা, এই একই অঙ্ককে আমরা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করেছি সেই হিসেবে করা যায়। 20কে প্রথমে ভেঙে নিই, এই বরাবর হচ্ছে 10, ওপর দিকে দাঁড়াচ্ছে 10√3। আচ্ছা, এর সাপেক্ষে বিকে বের করতে হবে, এর সাপেক্ষে বি এর ভেলোসিটি। তাহলে একে করবো স্থির, এর ভেলোসিটিকে উল্টো করে যোগ করে দেবো এই পারে। তাহলে 10 আর 10 ক্যান্সেল আউট হয়ে গেল, বি এর ভেলোসিটি এর সাপেক্ষে দাঁড়ালো 10√3 জে ক্যাপ বরাবর, এত মিটার পার সেকেন্ড, রাইট। তাহলে এটা সহজ অঙ্ক ছিল, একদম রিলেটিভ ভেলোসিটির বেসিক অঙ্ক। এই অঙ্কটাও করে নেওয়া যাক, এটাও বেসিক অঙ্ক খুব। দেখো ভালো করে পড়ে দেখো, এই অঙ্কটা একটু পড়তে অসুবিধা হয়, হড়বড় করতে গিয়ে ভুলটা হয়। এটাও WBJEর অঙ্ক। ইফ মাসেস আর অ্যালাউড টু মুভ আন্ডার গ্র্যাভিটি,
তার মানে ফ্রি ফল হচ্ছে দুটো মাসেরই, অর্থাৎ ফ্রি ফল তো হচ্ছে না, কিন্তু দুটো গ্র্যাভিটির আন্ডারে মুভ করছে। M1 ইজ গ্রেটার দ্যান M2, তাহলে M2 নিচের দিকে, এর ওপর নিচের দিকে ফোর্স কাজ করছে, এর ওপর নিচের দিকে ফোর্স কাজ করছে, কিন্তু M1 বেশি হওয়ার জন্য এই পুরো সিস্টেমটা এইভাবে পড়ছে। এবং এটা ফিক্স পুলি রয়েছে, তাহলে M2 যে অ্যাক্সেশনে ওপরে উঠবে, M1 সেই অ্যাক্সেশনে নিচের দিকে নামবে। দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য টু মাসেস। এবার এখানে দেখো টু মাসেস বলতে দুটো মাসের ওপরে ফোর্স আমাকে বের করতে হবে। টু মাস বলতে এখানে এই পুরো সিস্টেমটাকেই, এই পুরো মাসের দুটো মাসটাকেই তো আমরা সিস্টেম হিসেবে ধরতাম। এই সিস্টেমের ওপরে কিন্তু এবার অ্যাক্সেলেশন বের করতে বলেনি, ফোর্স বের করতে বলেছে। বুঝতে পেরেছো? আমরা জেনারেলি এটার আনসার কি লিখে দিই, A ইকুয়ালস টু টোটাল মাস FA নেট অন সিস্টেম ডিভাইডেড বাই টোটাল মাস অফ সিস্টেম। তাহলে এফ নেটের ভ্যালু কী বসাই, M1 মাইনাস M2 ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। কিন্তু এখানে কেবলমাত্র ফোর্সটা বের করতে বলেছিল, এখানে কোয়েশ্চেন বলেছিল শুধুমাত্র এই ফোর্সটা বের করতে। ঠিক আছে, তাহলে ফোর্সের ভ্যালু কত হবে, আনসার হবে অপশান সি। এখানে যদিও এই অপশানটা দেওয়া নেই কোথাও, অপশানটা হ্যাঁ হচ্ছে এখানে দেওয়া, তো এটা কিন্তু করলে হবে না, এটা কিন্তু অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ফোর্স। আচ্ছা, অ্যাক্সেলারেশন থেকেও ফোর্স বের করা যায়, এটা দুইবার করা হয়ে যাবে। যাই হোক, ফোর্স কি, ফোর্স হচ্ছে অ্যাক্সেলারেশন ইন্টু মাস, তাহলে টোটাল মাস সিস্টেমের ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে একইভাবে বুঝতে পারছো M1 প্লাস M2 ইন্টু সিস্টেমের মাস হচ্ছে, অ্যাক্সেলারেশন হচ্ছে M2 ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এই দুটো কেটে গেল, এটা হচ্ছে অপশান, তাহলে সি হচ্ছে আনসার। তাহলে ঠিক আছে, এই জিনিসটা পড়ে নিয়ে হড়বড় করতে গেলে অ্যাক্সেলারেশন আমরা কারেক্ট করে বসে থাকবো। আচ্ছা, এটা করেছি, আরেকটা দেখে নেওয়া যাক, এটা পরে করাবো। তাহলে মোটামুটি সহজগুলো মোটামুটি হয়ে গেল, এটা পরে হবে। ঠিক আছে, এই অঙ্কটা লাস্ট, এই অঙ্কটা একটা করিয়ে দিই, তাহলে আমার 60 মিনিট, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে দেখানো। Two substances A and B of same mass are heated at a constant rate. ঠিক আছে, the variation of temperature theta of the substances with time t is shown in the figure. এরকমভাবে গ্রাফ দিয়ে থিটা টেম্পারেচারের ভ্যারিয়েশন টাইমের সাপেক্ষে দেখানো আছে। চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। স্পেসিফিক হিটের আমাকে কম্প্যারিজন করতে হবে এ এবং বি দুটো সাবস্ট্যান্সের জন্য। দুটো সাবস্ট্যান্সের মাস সেম রয়েছে এবং হিট করা হয়েছে কনস্ট্যান্ট রেটে। এবার দেখো, কোনো হিট করতে গেলে টোটাল এনার্জি কত দাঁড়ায়, মাস ইন্টু তার সাবস্ট্যান্সের স্পেসিফিক হিট ইন্টু চেঞ্জ ইন টেম্পারেচার। এবার দেখো কোয়েশ্চেনটা একটু পড়তে হবে। হিটেড অ্যাট এ কনস্ট্যান্ট রেট, এর মানে কিন্তু হিট কনস্ট্যান্ট না, এর মানে হচ্ছে যে হারে হিটিং করা হয়েছে, অর্থাৎ DHDT, টাইমের সঙ্গে যে হারে হিট ইনক্রিজ করা হয়েছে তার ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার DHDT করলে এই পাশেও আমি এই পারেও আমি ডিফারেন্সিয়েশন করি, এম এর ভ্যালুটা চেঞ্জ হয় না, স্পেসিফিক হিটের ভ্যালু কোনো সাবস্ট্যান্সের জন্য চেঞ্জ হয় না, কি চেঞ্জ হবে, টেম্পারেচার। তাহলে আমি লিখতে পারি MC ডেল থিটা ডেল টি। ঠিক আছে, আচ্ছা এবার খুব ভালো করে দেখো, তাহলে আমরা এখান থেকে DHDT হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি না দিয়ে কে নাম দিচ্ছি, কনস্ট্যান্টকে কে নাম দিচ্ছি। ওকে, তাহলে আমরা লিখতে পারি ডেল থিটা ডেল টি টেম্পারেচার ভ্যারিয়েশন ইজ ইকুয়ালস টু কে একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এম একটা কনস্ট্যান্ট ইন্টু সি। এবার কে বাই এম এই দুটোই তো কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি এই টেম্পারেচার ভ্যারিয়েশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি, স্পেসিফিক হিট। ঠিক আছে, এবার দেখো, তার মানে কি, যদি কোনো এই টেম্পারেচার ভ্যারিয়েশনটা বেশি হয় তাহলে সি এর ভ্যালু কম হবে, এইটুকুনি হচ্ছে কথা। এবার দেখো, এই গ্রাফে দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, স্ট্রেট লাইন তার মানে কি, স্ট্রেট লাইনের স্লোপ কত, প্রথম গ্রাফটার স্লোপ হচ্ছে DY/DT, ওয়াই এর জায়গায় থিটা বসানো আছে, মানে টেম্পারেচার বসানো আছে, আর এক্সের জায়গায় বসানো আছে DY/DX, তার ওয়াই এর জায়গায় থিটা বসানো, এক্সের জায়গায় টি বসানো, তাহলে স্লোপ হচ্ছে dθ/dt। এবার কোনটা স্লোপ বেশি বলতে পারবে, প্রথমটা না দ্বিতীয়টা? এটা ধরা যাক স্লোপ কি, স্লোপ হচ্ছে ট্যান থিটা, এই অ্যাঙ্গেলটা। এবার এটা ধরা যাক 30 ডিগ্রি, এটা হচ্ছে প্রায় 45-60 ডিগ্রি, তো ট্যান 30 হচ্ছে 1/√3, ট্যান 40/60 এগুলোর ভ্যালু 1√3, তার মধ্যে ক্রমশ বাড়ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যত বাড়বে তত স্লোপ বাড়বে, তাহলে স্লোপ অফ বি
ইজ গ্রেটার দ্যান স্লোপ অফ এ। স্লোপ বলতে এই রেখাটা বেশি খাড়া অবস্থায় রয়েছে, তাহলে আমরা বলতে পারি ডি থিটা ডিটি অফ বি ইজ গ্রেটার দ্যান ডি থিটা ডিটি অফ এ, অ্যান্ড সো উই ক্যান রাইট সি অফ, তাহলে এটার ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন সি অফ বি ইজ লেস দ্যান সি অফ এ, তাহলে স্পেসিফিক হিট অফ বি লেস হতে হবে। তো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার, রাইট। তাহলে এর পরের পার্টে আবার আমরা দেখা করছি তাহলে, এবং সেখানে কিছু কঠিন অঙ্ক এই কোয়েশ্চেন পেপারে রয়েছে, সেগুলো সলভ করবার চেষ্টা করব। এটাও কিন্তু কঠিন অঙ্ক ছিল তুলনায়, তাহলে ঠিক আছে, এভাবে সলভ করলাম। এর পরের পার্টে তাহলে দেখা হচ্ছে।